খবর বিস্তারিত। আগামী ৮ সেপ্টেম্বর রাজ্যকে ১০০% স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে সচিবালয়ে আজ মুখ্যমন্ত্রী মানিক সরকার বৈঠক করেন বিভিন্ন দপ্তরের আমলাদের সাথে। আগামী ৮ সেপ্টেম্বরের পর ত্রিপুরা রাজ্যে সম্ভবত আর একজনও নিরক্ষর ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ত্রিপুরা রাজ্যকে ১০০% স্বাক্ষর রাজ্য ঘোষণা করা। এই লক্ষ্যে গোটা রাজ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ এক বৈঠক ডেকেছিলেন। বৈঠকে ডিএম এবং জেলা সভাধিপতিরাও উপস্থিত ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ১৫ থেকে ৫০ বছর বয়সী নিরক্ষরের সংখ্যা ৮০,৪২৩ জন। এদের স্বাক্ষর করে তুলতে জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সকল স্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। স্টেট রিসোর্স সেন্টার আলুর দিশারি নামে একটি পাঠ্য বই পাঠিয়েছে পড়ুয়াদের পড়াতে। ১০০% স্বাক্ষর ঘোষণার লক্ষ্যে আগামী আগস্ট মাসে সারা রাজ্যে চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই মূল্যায়নে ১০০% উত্তীর্ণ হবার রিপোর্ট এলেই সরকার গর্বের সঙ্গে ঘোষণা করবে ত্রিপুরা ১০০% স্বাক্ষর। এর আগে ৪ জুন থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ মূল্যায়ন। অভ্যন্তরীণ মূল্যায়নে এখন পর্যন্ত ৮০% সাফল্য এসে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় ইউনিট কমিটির উদ্যোগে ১২ দফা দাবি সমর্থনে ২ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে মধুবনে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় ইউনিট কমিটির উদ্যোগে ১২ দফা দাবির সমর্থনে ২ ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয় আজ সোনামুড়া মধুবনে হয় এই গণ অবস্থান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, সোনামুড়া বিভাগীয় সম্পাদক সুকুমার নম, সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সোনামুড়া অঞ্চল সভাপতি কাউসার আহমেদ, কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউনিট সম্পাদক ইন্দ্রজিৎ সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও ছাত্রছাত্রীরা। ১২ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কলেজে অধ্যক্ষ নিয়োগ, কমিউনিটি ফিল্টার নির্মাণ, বায়ো সায়েন্সে অনার্স চালু, অডিটোরিয়াম স্থাপন, কলেজে নজরুলের প্রতিমূর্তি স্থাপন, SC/ST ছাত্রছাত্রীদের ছাত্রাবাস নির্মাণ, মাঠ সংস্কার ইত্যাদি। রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, সংগঠনের তরফে রাজ্যে একটি রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রয়েছে। তিনি তার বক্তব্যে পশ্চিমবঙ্গে পুলিশি হেফাজতে নিহত সুদীপ্ত গুপ্তের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সকাল ১১টায় মানুষের কথা চিন্তা করতে করতে ঘরে ঢুকতাম রাত্রি ১০টায়। এই সুদীপ্তকে চিহ্নিত করা হলো, বাসের ভিতরে পুলিশ লাঠি দিয়ে মেরে তার মাথা থেতলিয়ে শেষ পর্যন্ত রাস্তায় ফেলে দেওয়া হলো। আর সেদিন সন্ধ্যায় দেখলাম ওই পশ্চিমবঙ্গের মধ্যে ২৪ বছরের সুদীপ্ত যে সময় মারা গেলেন, ঠিক তার কয়েক ঘন্টা পর পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী, ভাবতে লজ্জা হচ্ছে একজন মহিলা, উনি সন্ধ্যার সময় চলে গেলেন দীপিকার শাহরুখ খানের সঙ্গে নৃত্য করতে IPL খেলার উদ্বোধন অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের হচ্ছে গণতন্ত্র। আমরা বলছিলাম একটা ছেলে মারা গেছেন পশ্চিমবঙ্গের পুলিশের লাঠির আঘাতে। সুদীপ্ত যখন মারা গেল তার জন্য যখন গোটা পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ কান্না করছেন, টিভিতে চেহারার মধ্যে সৃষ্টিবোধের বিকাশ, চেহারার মধ্যেই তার নানা সৃষ্টির কৌশল। এই যখন আমাদের সামনে সুদীপ্ত, তখন তার মৃত্যুর কয়েক ঘন্টা পর দীপিকা শাহরুখ খানের সঙ্গে নাচতে গেলেন মমতা ব্যানার্জি। এটা কি করে সম্ভব? কোন মহিলা মুখ্যমন্ত্রী? বলছেন এটাই ফেসিবাদী মুখ্যমন্ত্রী। আর ফেসিবাদের নগ্ন চেহারা হচ্ছে এরকম, কারণ গণতন্ত্র যখন আক্রান্ত। লড়াই রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রতিদিনকার চেষ্টায় বিয়ের ফলেই আজকের আপনাদের কলেজের মধ্যে অনেক অভিযোগ থাকার উপর একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে। আমার আগে আপনাদের বিভাগীয় সম্পাদক বলেছিলেন একটা সময় ছিল এই কলেজের মধ্যে বেড়ার ঘরে ক্লাস করতে হয়েছিল, আর এই কলেজের মধ্যে আজকে ২ তলা বিল্ডিং এ ক্লাস তৈরি হয়েছে। যদিও এই ক্লাস যখন তৈরি হয়েছে তখনও আপনাদের এই সময়ে কলেজের মধ্যে ক্লাসের অপ্রতুলতা রয়েছে, আরো ক্লাসের বাড়াতে হবে। পানীয় জলের দাবি আপনাদের দাবি হচ্ছে সঠিক দাবি, এই দাবি আমাদের পরে করতে হবে। পানীয় জলের যে সমস্যা না থাকলেও পরে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আধুনিক প্রযুক্তি সহকারী পানীয় জল, যে পানীয় জল কোনো ধরনের ক্ষতি করতে পারে না, যে পানীয় জল খুব বিশুদ্ধ পানীয় জল হবে, এই পানীয় জলের ব্যবস্থা প্রয়োজনে ফ্রিজিং করা পানীয় জল আমাদের এই কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলোর মধ্যে পরিবহন করতে হবে। এরকম দাবি আপনারা করেছেন। আপনারা যখন আপনাদের কলেজের এই ভিজিট করতে আসবেন, সবাইকে এর আগ মুহূর্তে এই দাবি নিশ্চিতভাবেই একটা গুরুত্ব বহন করে এবং তাই ইঙ্গিত প্রবণ যে এই দাবি আপনাদের গণ অবস্থান নিশ্চিতভাবেই এই ভাবিয়ে তুলবে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীকে যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে এসএফআই এই কলেজ অঞ্চল কমিটি ২ ঘন্টার গণ অবস্থান করেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, এই দাবিগুলোর যৌক্তিকতা
নিশ্চিতভাবে আপনারা যারা প্রতিদিন কলেজের মধ্যে আসেন, প্রতিদিন কলেজের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা এই দাবিগুলির যৌক্তিকতা আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। আমার দাবি, এই 3 দফা দাবি নিয়ে দিল্লির পার্লামেন্ট অভিযান সংগঠিত হবে। আমাদের বিশ্বাস হচ্ছে এই দাবির সঙ্গে থেকে আমাদের লড়াই করতে হবে। শুধুমাত্র আমরা যারা ছাত্র, আমরা যারা এসএফ এর পতাকা তলে সামিল হয়েছি, আমাদের বিশ্বাস, এবং আপনারা নিশ্চিতভাবে আমি মনে করি আপনারা আমাদের বিশ্বাসের সঙ্গে সহমত পোষণ করবেন যে আমরা আমাদের কলেজের সমস্যা নিয়ে লড়াই করবো। এটা ঘটনা, কারণ ভারতের ছাত্র ফেডারেশন করছি, ভারতের ছাত্র ফেডারেশন আমার কলেজের লড়াই বাদ দিয়ে দেশের শিক্ষার শুধুমাত্র লড়াই করে না, আমার প্রতিষ্ঠানের লড়াইয়ের সঙ্গে দেশের ছাত্রের লড়াই, আমার কলেজের লড়াইয়ের সঙ্গে দেশের মানুষের স্বার্থের লড়াই, এই দুইয়ের লড়াই মিলে ভারতের ছাত্র ফেডারেশন তার ইতিহাস তৈরি করেছে। তার ঐতিহ্য হচ্ছে আমার প্রতিষ্ঠানের লড়াইয়ের সঙ্গে দেশের সমস্ত প্রতিষ্ঠানের। এই কলেজের সমস্যা, সোনামুড়া কলেজের সমস্যা আমরা বলবো না, এই সমস্যাটা হচ্ছে আমাদের রাজ্যের সবগুলা কলেজের সমস্যা। সবই কারণে সবগুলা কলেজের সমস্যার জন্য এই রাজ্যের ছাত্র ফেডারেশন আন্দোলন তৈরি করেছে। এই আন্দোলন কর্মসূচিতে আগামী দিনও আপনাদের দায়িত্ব নিতে হবে। আমরা আন্দোলন তৈরি করেছি, আমাদের রাজ্যের মধ্যে আরেকটা বিশ্ববিদ্যালয় চাই। আমাদের একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আগরতলাতে, বর্তমানে যেটা হচ্ছে আমাদের রাজ্যের বিবিএমসি কলেজ, সেই বিবিএমসি কলেজকে কেন্দ্র করে একটা সময় আমাদের রাজ্যে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। পরবর্তী সময় তার জায়গা সংকুলনের জন্য বিশ্ববিদ্যালয় স্থানান্তরিত হয় সূর্যমণিনগরে। আমাদের রাজ্যে যখন প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন হয় তখন আমাদের রাজ্যের কলেজের সংখ্যা ছিল সবেমাত্র 10 থেকে 11টি। 10 থেকে 11টি কলেজ যখন আমাদের রাজ্যে, তখন আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। এই বিশ্ববিদ্যালয় সূর্যমণিনগরে আসার পর 2007 সাল এই বিশ্ববিদ্যালয় পছন্দ হয়েছিল আমাদের দেশের সরকারের। এই রাজ্যের বিশ্ববিদ্যালয় পছন্দ হওয়ার পর আমাদের দেশের সরকার বলেন এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উন্নত হবে। আমরা আশায় বুক বেঁধেছিলাম এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খরচ করেন ত্রিপুরার বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। যখন এই মন্ত্রিসভার নেতা, তখন শিক্ষা খাতে খরচ হয় 100 টাকার মধ্যে 20 টাকার উপর। দিল্লির সরকার যখন চলছে কংগ্রেসের নেতৃত্বে, শিক্ষা খাতে খরচ করেন 100 টাকার মধ্যে 4 টাকা। সরকার কোনটা ভালো? কারা শিক্ষার কথা ভাবেন, কারা শিক্ষার জন্য কাজ করছেন? আমরা বলছিলাম দিল্লির সরকার চান না মানুষ শিক্ষিত। দিল্লির সরকার আওয়াজ তুলছে পয়সা যার শিক্ষা তার পয়সা নেই, শিক্ষা নেই। আমরা বলছি 10 তারিখ রাজপথ কাঁপাবো দিল্লির। আমাদের ছাত্র নেতারা, গোটা দেশের ছাত্র কর্মীরা রাজপথ কাঁপাবে, দিল্লির রাস্তা দিয়ে আওয়াজ তুলবে। শিক্ষা ভিক্ষা নয়, আমাদের জন্মগত অধিকার। আমরা বলছি সেই আওয়াজ তুলবো দিল্লির পার্লামেন্ট অভিযানে। আমরাও সেদিন রাস্তায় নামবো, ধর্মনগর থেকে সাবরুম। দিল্লিতে যেদিন 10 তারিখ যে সময়টাই ওই পার্লামেন্ট অভিযান, সংসদ অভিযান সংগঠিত হবে, ঠিক একই সময়ে ওই যে আমাদের দবদব রৌদ্রের মধ্যে পিস পুরানো রাস্তায় আমরা হাঁটবো, আমরা আওয়াজ তুলবো। শিক্ষা ভিক্ষা নয়, আমাদের জন্মগত অধিকার। আমরা দায়িত্ব নিয়ে সেই সরকারের মুখে আমরা আরো জোরে আওয়াজ তুলে কাঁপন ধরিয়ে দিতে চাই। আমাদের শিক্ষার বাজেট 100 টাকার মধ্যে 10 টাকা খরচ করতে হবে, না 4 টাকা, 5 টাকা, 6 টাকা। আমাদের শিক্ষার জন্য, ছাত্র শিক্ষার দায়িত্ব দেশের সরকারকে নিতে হবে। এবং দেশের সরকার যদি শিক্ষার দায়িত্ব নিতে হয়, তাহলে 100 টাকার মধ্যেই 10 টাকা খরচ করতে হবে। সে আওয়াজ দিল্লির মুখে পৌঁছানোর প্রশ্নই আমাদের দীর্ঘদিনের দাবি। আরো লড়াই, জুল লড়াই আমরা শুরু করতে চাই। গোটা দেশের ছাত্রদের সেদিন রাস্তায় নামাবো। গোটা দেশের ছাত্রদের সঙ্গে আমাদের রাজ্যের ছাত্ররা, প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র রাস্তায় নামবে, আওয়াজ তুলবে। শিক্ষা খাতে 10% সংগঠনের সোনামুড়া বিভাগীয় সম্পাদক সুকুমার নম বলেন, আমাদের ভারতবর্ষটিকে অবাধে সেখানে শিক্ষার উপর সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে। মানে কি, এই শিক্ষাটাকে একেবারে বাজারজাত করে দেওয়া হবে, শিক্ষাটাকে ব্যবসায়িকদের হাতে সেখানে তুলে দেওয়া হবে। এবং কি তাই এই বিলের মধ্যে সেখানে তার যে সংবিধান, এই সংবিধানের মধ্যে বলা আছে 7 জনের একটা টিম তৈরি করা হবে। আমার যদি ভুল না হয় 7 জনের একটা টিম তৈরি হবে। এই ফরেন এডুকেশন ইনস্টিটিউশনের যে বিল, এই বিলের 7 জনের টিম তৈরি করবে। কোন কলেজে কোন ছাত্রটা কোন ভাষা নিয়ে পড়াশোনা করবে, কোন কলেজে কোন ছাত্রটা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এই সমস্ত কিছু সেখানে ঠিক করে দেবে। এই 7 জনের, অনলি 7 জনের একটা টিম তৈরি করে দেবে। আমরা এসএফআই বলছি এটা হতে পারে না। আমাদের ভারতবর্ষ নানা গণ অবস্থানে কলেজ ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। তাঁত শিল্প শ্রমিক ইউনিয়ন বিশালগড় বিভাগীয় 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয় গোকুলনগর কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা তাঁত শিল্প শ্রমিক ইউনিয়ন বিশালগড় 6ষ্ঠ বিভাগীয় সম্মেলন গতকাল গোকুলনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁত শিল্প ইউনিয়নের রাজ্য সভাপতি অখিল দেবনাথ, সম্পাদক রাজ্য কমিটি স্বপন দেবনাথ, সিআইটিইউ বিশালগড় বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী, তাঁত শিল্প ইউনিয়ন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন সিনহা,
বিশালগড় বিভাগীয় সদস্য সন্তোষ বিশ্বাস প্রমুখ। নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার কর্তৃক তাঁত শিল্প শ্রমিকদের বঞ্চনার কথাগুলি তুলে ধরেন। সম্মেলনে মোট 170 জন প্রতিনিধি অংশ নেয়। পরে 23 জনের একটি নতুন কমিটিও গঠিত হয়, যার সভাপতি হন ব্রজগোপাল দেবনাথ ও সম্পাদক ধরণী দেবনাথ নিযুক্ত হয়। শিল্প শ্রমিক ইউনিয়ন বিশালগড় ষষ্ঠ সম্মেলন। এই সম্মেলন আমরা সাংগঠনিক নিয়মের ভিত্তিতে প্রতি 3 বছর অন্তর অন্তর সংগঠিত করি। এর আওতায় অঞ্চল কমিটি এবং ইউনিট কমিটিগুলি আছে। সাংগঠনিক কাজকর্মের মূল লক্ষ্য হল তাঁত শিল্পীদের সার্বিক উন্নয়ন সাধন, অর্থনৈতিক বিকাশ, তাদের কাজকর্মের গ্যারান্টি সুনিশ্চিত করা এবং সরকারি সুযোগ সুবিধা যাতে পেতে পারে তার জন্য ইউনিয়নগতভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন সংগঠিত করে তাদের দাবি আদায় পূরণ করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে থাকে। আমরা এই সংগঠন গড়ে তুলি 1978 সালে। প্রথম যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এর কাজকর্ম সারা রাজ্যব্যাপী সংগঠিত হয়, যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রয়াত কমরেড বীরেন দত্ত এবং তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কমরেড অখিল দেবনাথ, যিনি এখন বর্তমান রাজ্য কমিটির সভাপতি। আমি স্বপন দেবনাথ বর্তমানে রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছি। আমাদের গত 2010 সালে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সদর মহকুমা শাসক মানিকলাল দাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি দল হানা দেয় রাজধানীর চিটফান্ড সংস্থা র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কার্যালয়ে। বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় সংস্থার সমস্ত কাজকর্ম। রাজধানীতে মহকুমা প্রশাসনের নেতৃত্বে চিটফান্ড বিরোধী অভিযান অব্যাহত। আজ সদর মহকুমা প্রশাসনের একটি দল হানা দেয় রাজধানীর হরিগঙ্গা বসাক রোড স্থিত র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দপ্তরে। অভিযানের নেতৃত্ব দেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস। তিনি জানান, এই চিটফান্ড সংস্থা মহকুমা প্রশাসনের দলটিকে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি ব্যবসা করার কোনো বৈধ অনুমতিপত্র। সবকিছু খতিয়ে দেখে মহকুমা শাসক মানিকলাল দাস তৎক্ষণাৎ সংস্থার কর্মকর্তাদের কাজকর্ম বন্ধ করতে ও সংস্থার অফিসেও তালা লাগাতে নির্দেশ দেন। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, by directing SEBI to respond to the petitioner's request for permission to mobilize funds from the public within a period of 8 weeks from date. If permission is to be denied to the petitioner company, true due reasons thereof should be indicated in the relevant order. তুমি যদি ইলিগাল কাজ যদি আপনি কভার আপ করেন তাহলে আমরা কেন জানো স্যার, আমরা যে কোম্পানি কি ইলিগাল করতে না লিগ্যাল করতে স্যার, আমরা অলরেডি ফাঁসে গেছি। আরে স্যার আমরা তো ফাঁসে গেছি স্যার, অন লাস্ট মুহূর্তে আমরা ফোন লাগাই এর ডকুমেন্ট আনতো। মানে ইলিগাল কাজ যদি আপনি কভার আপ করেন তাহলে আমরা কেন জানো স্যার, আমরা যে কোম্পানি কি ইলিগাল করতে না লিগ্যাল করতে স্যার, আমরা অলরেডি ফাঁসে গেছি। আরে স্যার আমরা তো ফাঁসে গেছি স্যার, অন লাস্ট মুহূর্তে আমরা ফোন লাগাই এর ডকুমেন্ট আনতো। এনো টাকা জমা এনো যে ছিল সে ছেড়ে দিতে এরপর থেকে আর টাকা জমা জমা কবে থেকে স্যার মাস হয়ে গেছে। মানে ওই ঝামেলা যখন হয়েছে, যখন থেকে ঝামেলা শুরু হয়েছে তখন থেকে এখানে যারা ম্যানেজার আছে, ম্যানেজার কেশিয়ার মানে যারা যারা মানে হাই পোস্টে যারা তোমরা সব আমাদের এই যে লাস্ট 3 মাসে ট্রানজাকশনের হিস্ট্রি সফটওয়্যারতে প্রিন্ট আউট করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া গ্রামীণ হাসপাতালের উদ্যোগে সোনামুড়া টাউন হলে আন্তর্জাতিক নেশা বিরোধী দিবস উপলক্ষে হয় এক আলোচনা সভা। উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। সোনামুড়া গ্রামীণ হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক নেশাবিরোধী দিবস উপলক্ষে সোনামুড়া টাউন হলে আয়োজিত হয় এক সেমিনার ও র্যালি। টাউন হলে প্রদীপ জ্বালিয়ে সেমিনারের উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, সোনামুড়া গ্রামীণ হাসপাতালের ইনচার্জ গৌতম চক্রবর্তী, অতিরিক্ত মহকুমা শাসক পান্না আহমেদ, বিশালগড় মহকুমা চিকিৎসা আধিকারিক রতন চক্রবর্তী, সোনামুড়া মহকুমা চিকিৎসা আধিকারিক নির্মল সরকার, সিপাহীজলা জেলা চিকিৎসা আধিকারিক চিতান দেববর্মা সহ অন্যান্য চিকিৎসকরা। সবাই নেশা সেবনের বিভিন্ন খারাপ দিক ও কিভাবে নেশা সেবন থেকে বিরত থাকা যায় সে ব্যাপারে আলোচনা করেন বক্তারা বিশেষ করে যুব সমাজ ও ছাত্রছাত্রীদের কাছে আবেদন করেন যে তারা যেন কোনোদিনও নেশাসক্ত না হন। তাছাড়া অভিভাবকদেরও এ ব্যাপারে সতর্ক করেন বক্তারা। সবশেষে বিভিন্ন স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে হয় এক নেশা বিরোধী র্যালিও। সবাই আশাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেক আমি বলছিলাম যে সন্ধ্যার পরে
আপনি এসে আমার সাথে গল্প করবেন। ওনার স্ত্রীও এসেছিলেন এবং আস্তে আস্তে তখনকার দিনে আমি দেখেছি উনি অনেকটা, এখন জানি না। একদিন এই সুনামরাতে একদিন মা এসেছিলেন যে স্যার আপনারা তো ডাক্তার, ভূতের কোনো ওষুধ জানেন কিনা? ভূতের কোনো ওষুধ জানি না, কি ব্যাপার? তো আমার ছেলে রাত্রে সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ জেলার ডিমাতুলিতে অনুষ্ঠিত হয় গণমুক্তি পরিষদের প্রথম নিহারনগর অঞ্চল সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নিরঞ্জন দেববর্মা, বিধায়ক সুধন দাস প্রমুখ। এদেশের দলিত উপজাতি পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট নীতি কেন্দ্রীয় সরকার নেয়নি, বরং ত্রিপুরার বামফ্রন্ট সরকারের শাসনে দেশের অন্য অংশের তুলনায় এ রাজ্যের উপজাতিরা পেয়েছে অনেক অধিকার। গতকাল দক্ষিণ জেলার ডিমাতলিতে গণমুক্তি পরিষদের প্রথম নিহারনগর অঞ্চল সম্মেলনে একথা বলেন সংগঠনের রাজ্য সম্পাদক নিরঞ্জন দেববর্মা। এদিন সকালে স্থানীয় সিধু কানহু স্মৃতি ভবনের সামনে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ হয়। এরপর বক্তব্য পেশ করতে গিয়ে একে একে নিরঞ্জন দেববর্মা তুলে ধরেন দেশের শাসক গোষ্ঠীর গরিব বিরোধী নীতিগুলি। অঞ্চলের ৭টি প্রাথমিক কমিটি থেকে বহু সংখ্যক নারী পুরুষ সম্মেলনে যোগ দেন উৎসাহ ভরে। বিধায়ক সুধন দাস তার বক্তব্যে বলেন, এ রাজ্যে সর্বপ্রথম লাল পতাকা কাঁধে তুলেছিল এই সংগঠনের লোকেরাই। তাদের হাত ধরেই ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি বেড়ে উঠেছে। রাজ আমলের শাসনের সময় থেকেই উপজাতি নেতারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লড়াইয়ে সামনের সারিতে ছিলেন, যার ফলে আজ বিধানসভার 50 বছর পালন করছি আমরা। তিনি আরো বলেন, এ রাজ্যে বামফ্রন্ট সরকারের কারণে ককবরকের সরকারি স্বীকৃতি হয়েছে। আরো ছোট ছোট জনগোষ্ঠীর ভাষা বিকাশেও সরকার সচেষ্ট। দিনের শেষে 37 জনের নতুন অঞ্চল কমিটি গঠিত হয়, যার সভাপতি হন কালাচাঁদ ত্রিপুরা। সম্পাদক হিসেবে বাবুল ভিল নির্বাচিত হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনে এসএফআই রাজারবাগ অঞ্চল কমিটির উদ্যোগে 7 দফা দাবি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন প্রদান করে। উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। স্কুলের সমস্যাগুলি দ্রুত নিরসনের দাবি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন রাজারবাগ অঞ্চল কমিটি। আজ সংগঠনের এক প্রতিনিধি দল প্রধান শিক্ষক ধীরেন্দ্রচন্দ্র সাহার সাথে দেখা করে 7 দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দেয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের শাড়ি পরিবর্তন করে সালোয়ার কামিজের ব্যবহার চালু করা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বড় পরিসরে মিড ডে মিলের ডাইনিং হল তৈরি করা, স্কুলের নতুন ভবনের দ্বিতলের কাজ দ্রুত শেষ করা, মাঠের সংস্কার করে খেলাধুলার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, বিচিত্রা হলের আধুনিকীকরণ করে স্থায়ীভাবে বসার ব্যবস্থা করা, স্কুলের শ্রেণীকক্ষগুলিতে পর্যাপ্ত লাইট ও পাখার ব্যবস্থা করা ইত্যাদি। রাজারবাগ অঞ্চল কমিটি আজকে রমেশ স্কুলের মূলত 7টা দাবি নিয়ে আমরা সহকারী প্রধান শিক্ষকের কাছে মিলিত হয়েছি সকাল 11:30টার সময়। এই 7টা দাবির মধ্যে মূলত বাইসাইকেল স্ট্যান্ড, বিচিত্রা হলের সংস্কার, মাঠের সংস্কার, মিড ডে মিলের একটা ডাইনিং হল, নতুন দ্বিতল ভবনের দ্রুত কাজ শেষ করা, মেয়েদের শাড়ির পরিবর্তে সালোয়ার কামিজ বা চুড়িদার করা, মূলত এরকম 7টা দাবি নিয়ে আমরা সহকারী প্রধান শিক্ষকের সাথে মিলিত হয়েছি। উনি আমাদের দাবিগুলি যুক্তিযুক্ত মেনেছেন এবং তিনি বলেছেন যে আসলে দাবিগুলি সঠিক এবং তিনি যতটুকু সম্ভব ওনার পক্ষে করা উনি করবেন। আর যদি হায়ার অথরিটির সাথে ওনার কথা বলা, যেখানে হায়ার অথরিটির সাথে কথা বলার দরকার উনি কথা বলবেন এবং যত দ্রুত সম্ভব এগুলি সমাধান করার চেষ্টা করবেন। বর্তমান প্রধান শিক্ষক দায়িত্বাধীন ধীরেন্দ্রচন্দ্র সাহা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রধান শিক্ষকের উক্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তিনি জানান, স্কুলে পর্যাপ্ত বেঞ্চ নেই, যার কারণ ছেলে মেয়েদের উশৃঙ্খলতার ফলে বেঞ্চ প্রায় সময় ভেঙে ফেলে। এমনকি স্কুলের প্রস্রাবাগারগুলির অব্যবস্থা থাকার কারণ হিসেবে দেখিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীদের নানা ধরনের জিনিস ফেলে নর্দমার সৃষ্টি করছে ছাত্রছাত্রীরা। এদিকে তিনি আরও জানান, ছেলে মেয়েরা এই ক্ষেত্রে সচেতন হতে হবে এবং স্কুলের নতুন ভবনের দোতলার কাজ দ্রুত শেষ না করা হলে কিছুটা সমস্যা থাকবেই। তবে এই সমস্ত দাবিগুলির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আরেকটি সমস্যার কথা তিনি তুলে ধরেন, মূলধনের অভাব রয়েছে স্কুলে। এছাড়াও পর্যাপ্ত ইলেকট্রিক বিলের দরুন সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে প্রায় 29,000 টাকার ঘাটতি দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সমস্যাগুলি দ্রুত নিরসনের জন্য দাবি জানাবেন বলে মন্তব্য করেছেন।
ভাগ্য জানতাম স্যাংশন হয়েছে, এখন ফাইনালি যেটা জানি এখনো ফান্ড পয়সা নেই, ওই জন্য তো দিকে হাই পাওয়ার কমিটি এসে গেলেন। আর এই সেলে ওদের সঙ্গে যে কথাবার্তা ইমিডিয়েট টেন্ডার হইব, কাজ শুরু হইব, এটা আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। প্রথমত গাড়ি হয়তো অর্ডার করার ব্যবস্থা নেই ডিপার্টমেন্ট থেকে, আমরা ক্যাপাসিটি আলোচনা চালাইতেছি। এই বাঙাচুরাটা কমপ্লিট হতে কিছুদিন ছেলেমেয়ে একটু কষ্ট করতে হবে, দেখতেছি এর মধ্যে আমরা পাই। আমরা বাঙা হয়তো ওই দিনও মানে ডিপার্টমেন্টের লোক এসে বেশি করা হয়েছে, ফুল মানে পুরো সেটটা না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করি এর মধ্যে কিছু একটা করা যায়। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা।